সনদ আর তরুণদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে প্রস্তুত হচ্ছে বিএনপি নির্বাচনী ইশতেহার। জায়গা পাচ্ছে ফ্যামিলি হেলথ ও কৃষক কার্ডের মতো জীবন ঘনিষ্ঠ সেবা পরিকল্পনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন চলছে। 645টি আবেদনের লড়াই চলবে 18 জানুয়ারি পর্যন্ত। জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধনের প্রতিশ্রুতি থাকলেও নেই অগ্রগতি। এবারও কি রাজনৈতিক অঙ্গীকারের অংশ তিস্তা? প্রশ্ন জনমনে। ঘোষিত 31 দফা, জুলাই সনদ ও তরুণদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে প্রস্তুত হচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার। জায়গা পাচ্ছে ফ্যামিলি হেলথ ও কৃষক কার্ডের মতো জীবন ঘনিষ্ঠ সেবা পরিকল্পনা। নেতারা বলছেন, শুধু লিখিত প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের নিরিখে তৈরি হচ্ছে এবারের ইশতেহার। আর বিশ্লেষকের মতে, পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের মনে জয়ের টেকসই ও বাস্তবায়নযোগ্য ইশতেহারের কোনো বিকল্প নেই। কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতির লিখিত দলিল ইশতেহার নিয়ে জোরে সোরে কাজ করছে বিএনপি। দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনী ইশতেহার কতটা মূল্যায়িত হয়েছে? কেবলই কি নির্বাচনে জেতার কৌশল, নাকি দলগুলোর প্রতিশ্রুতির লিখিত ফুলঝুরি মাত্র? বরাবরই এমন প্রশ্ন ইশতেহার ঘিরে। তবে বিএনপি বলছে, ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে এবার তাদের ইশতেহার শুধু নির্বাচনী প্রতিশ্রুতির দলিল হবে না, বরং বাস্তবায়নে দেয়া হবে সর্বোচ্চ নজর। ঘোষিত 31 দফা, তরুণের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদের সমন্বয়ে প্রস্তুত হচ্ছে ইশতেহার। জনমুখী ইস্যু, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড সহ 7টি পরিকল্পনা বিএনপির ইশতেহারে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। এবারকার ইশতেহারে অবশ্যই মহিলাদের এম্পাওয়ারমেন্টকে অ্যাড্রেস করা হবে, হেলথ ইস্যুটাকে অ্যাড্রেস করা হবে, ফার্মার্স ইস্যুটাকে অ্যাড্রেস করা হবে। এইসব নিয়েই আমাদের এবারকার ইশতেহারটা হবে। ইশতেহারের উল্লেখযোগ্য অংশে 31 দফার নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বাক স্বাধীনতা, স্বচ্ছ প্রশাসন ও জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার অন্তর্ভুক্ত করা হবে। বিশেষ করে প্রযুক্তি নির্ভর স্টার্টআপ, ফ্রিল্যান্সিং সহ ক্রিয়েটিভ ইকোনমি সামনে আনতে চাচ্ছে বিএনপি। জুলাই সনদকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, শাসন ব্যবস্থা পুনর্গঠন, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি বিরোধী কাঠামো শক্তিশালীকরণ ইশতেহারের মূল বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করবে বিএনপি। বর্তমানে 18 থেকে 33 বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় 4.5 কোটি, যার বেশিরভাগই 26 থেকে 29 বছর বয়সী। বিশাল এই প্রজন্মের কর্মসংস্থান, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও বেকার ভাতা সহ নানা পরিকল্পনা থাকছে ইশতেহারে। সারা দেশে অন্তত 20,000 কিলোমিটার খাল ও নদী পুনঃখনন করে পানি প্রবাহ নিশ্চিত করা, 5 বছরে 25 কোটি গাছ রোপণ, পর্যায়ক্রমে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা সহ জাতীয় ইস্যুগুলো স্থান পাবে ইশতেহারে। বিএনপির কাছে জাতীয় স্বার্থই সবচেয়ে প্রধান এবং সেটার জন্য আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে বার্গেন করব আমরা, এবং এটা আমাদের হিস্সা আমরা আদায় করব। দেশটা একবারে লুটপাট করে ফোগলা করে গেছে, তো ন্যাচারালি আমরা যদি ইমপ্লিমেন্ট না করতে পারি, মানুষ তাহলে কি পরিবর্তন দেখলো? বিশ্লেষক বলছেন, এবার ভিন্ন পরিস্থিতির নির্বাচনে ভোটের ইশতেহার নিয়ে যত্নবান না হলে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে দলগুলোকে। এইবার আমরা মনে করছি যে রাজনৈতিক দলই এই সরকার গঠনের সুযোগ পাক না কেন, তারা এই বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কারণ প্রত্যেকের মাথায় কিন্তু একটা জিনিস থাকবে, স্মৃতিতে একটা জিনিস থাকবে, সেটা হলো 24-এর গণ অভ্যুত্থান। এইবার তাদের যে নির্বাচনী ইশতেহার হবে, সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তাদের মধ্যে সদিচ্ছার বহিঃপ্রকাশ থাকতে হবে। কেননা জনগণ প্রত্যেকটা জিনিস চুলচেরা বিশ্লেষণ করবে। আগামী 20 জানুয়ারির মধ্যে বিএনপির ইশতেহার প্রস্তুত হওয়ার কথা শোনা যাচ্ছে। এরপর আনুষ্ঠানিক ঘোষণা দিবে দলটি। সংশ্লিষ্টরা বলছেন, কোনো চমক নয়, বাস্তবায়ন ও জনস্বার্থের বিষয়গুলোই সর্বোচ্চ গুরুত্ব পাবে বিএনপির ইশতেহারে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের কয়েকটি জায়গায় বিভিন্ন আসনে যখন বিএনপির বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি, তখন ভিন্ন চিত্র চট্টগ্রাম 9 আসনে। দলের মনোনয়ন বঞ্চিত 4 নেতা একাট্টা হয়ে মাঠে নেমেছেন দল মনোনীত প্রার্থীর পক্ষে। মনোনয়ন না পাওয়ার কষ্ট ভুলে ধানের শীষের পক্ষে কাজ করছেন তারা। চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থান চট্টগ্রাম 9 আসনের। নগরের 16টি আসনের মধ্যে এই আসনে প্রতি নির্বাচনেই থাকে বিশেষ নজর। আসনটিতে বিএনপির মনোনয়ন দৌড়েছিলেন হেভিওয়েট অনেক নেতা, তবে ধানের শীষের কাণ্ডারি হিসেবে কেন্দ্র বেছে নেয় নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ানকে।
আপনাদের সামনে প্রারম্ভিক বক্তব্য। তাতে স্বাভাবিকভাবেই মনক্ষুণ্ণ হন বঞ্চিতরা। আশঙ্কা ছিল বিদ্রোহের, তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে দল মনোনীত প্রার্থীর পক্ষে একাট্টা হয়ে মাঠে মনোনয়ন বঞ্চিত 4 নেতা। আমরা মনে করি দলের সিদ্ধান্তই চূড়ান্ত, এই জন্য আমরা কাজ করছি এবং আন্তরিকতার সহিতই কাজ করব। আর আশা করি আমাদের কাজের মধ্য দিয়ে দল পরবর্তীতে আমরা যারা কাজ করছি তাদেরকে মূল্যায়ন করব। দলে যাকে দিয়েছে তাকে আমরা সবাই গ্রহণ করে নিয়েছি। যে আমাদের প্রার্থী, ইনি দানের শীষের প্রার্থী, আমরা সবাই মিলে ওনাকে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব। মনোনয়ন বঞ্চিত হয়েও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর নিয়েছেন নির্বাচনের সমন্বয়কারীর দায়িত্ব। কঠিন সময় অতিক্রম করে এখানে এসেছি। এখানে বিভাজন কিংবা নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি করে তো আমরা আমাদের দলের ক্ষতি করতে পারি না। সবার উদ্দেশ্যে আমাদের দেশ, তারপর আমাদের দল, তারপরে ব্যক্তি। এই কথা চিন্তা করে আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আমাদের প্রার্থীকে বিজয় করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। কোন্দল আর বিভাজনের রাজনীতি এড়িয়ে ঐক্যবদ্ধ এই প্রচেষ্টাকে ইতিবাচক দেখছেন আবু সুফিয়ানও। দলের সিদ্ধান্ত হচ্ছে শেষ সিদ্ধান্ত এবং দানের শীষ নিয়ে কোনো আপোষ নাই, যার কারণে আমার যারা খুব শক্তিশালী ক্যান্ডিডেট ছিলেন কিন্তু কাউকে ফেলে দেওয়ার মতো ক্যান্ডিডেট ছিলেন না, তো ওনারা মনে করি আজকে এসে দানের শীষ, আমার জন্য না, দানের শীষের জন্য কাজ করতেছে। দলের প্রতি যে কমিটমেন্ট, সেটা আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে রেসপেক্ট করি। ঐক্যের এই ধারা অব্যাহত থাকলে বিএনপির প্রার্থীর নির্বাচনী বৈতরণী পার হওয়া সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র ফিরে পেতে প্রার্থীদের আবেদনের উপর চতুর্থ দিনের শুনানি চলছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিশন চতুর্থ দিনের আপিল শুনানি শুরু করে। প্রথম 3 দিনে মোট 210টি আপিলের উপর শুনানি হয়। 18 জানুয়ারি পর্যন্ত 645টি আবেদনের শুনানি হবে। আপিল নির্বাচনী ট্রাইব্যুনালে নিষ্পত্তি না হলেও সংক্ষুব্ধরা যেতে পারবেন উচ্চ আদালতে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন মোট 2568 জন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার যাচাই বাছাইয়ে বাতিল হয় 723টি। অন্তর্বর্তী সরকার চলতি জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধনের প্রতিশ্রুতি দিলেও নেই কোনো নমুনা। আবারও স্বপ্নভঙ্গ হওয়ায় ক্ষুব্ধ উত্তরাঞ্চলের মানুষ। তবে এবারও রাজনৈতিক অঙ্গীকারের অংশ তিস্তা। ক্ষমতা যেতে পারলে প্রথম কাজ হবে মহাপরিকল্পনা বাস্তবায়ন। নির্বাচনের আগে এমন প্রতিশ্রুতি সব দলের প্রার্থীদের। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা হোক, এটাই 2024-এর 10ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোষণা আশার সঞ্চার হয় রংপুরবাসীর মধ্যে। এরপর কয়েক দফায় পানি সম্পদ উপদেষ্টা স্বপ্ন দেখান তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের। 12,000 কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। পরে 2025-এর মার্চে প্রধান উপদেষ্টা চীন সফর শেষে জানানো হয় চীনের ঋণ ও দেশীয় অর্থে 2026-এর জানুয়ারিতে উদ্বোধন হবে 3 বছর মেয়াদী প্রকল্পের কাজ। 2026 সালের 1 জানুয়ারি আমরা তিস্তা প্রকল্পের কাজটা শুরু করে দিতে পারবো। এমন ঘোষণায় নদীপাড়ে উত্তাল আন্দোলনে দাবি উঠে তফসিল ঘোষণার আগে মহাপরিকল্পনা কাজের উদ্বোধনের। তবে কয়েক লাখ মানুষের আকাঙ্ক্ষাকে আমলে নেয়নি অন্তর্বর্তী সরকার, এমনটাই মনে করছেন সুশীল সমাজ। মনে হচ্ছে যে এই অঞ্চলের মানুষকে সন্তুষ্ট করবার জন্য, তাৎক্ষণিক সন্তুষ্ট করবার জন্য এবং তাদের ভোট গ্রহণ করবার জন্য, ভোটের প্রতিশ্রুতির জন্য শুধু তিস্তা মহাপরিকল্পনা শব্দটিকে ব্যবহার করা হয়েছে। বিগত 16 বছরের স্বপ্ন দেখানো হয়েছে, বর্তমানেও কিন্তু স্বপ্ন দেখানো হচ্ছে, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য যে যোগ্য মানুষগুলো দরকার, যোগ্য নেতৃত্ব দরকার, আমি মনে করি সেই জায়গাটা একটা বড় শূন্যতা আছে। নদী আন্দোলনের নেতা ও গবেষকরা বলছেন বঞ্চনা ঘোচাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষণা আসা জরুরি। দাবি ছিল যে আমরা আশাহত হওয়ার পরে যে এই আশা দেখেছিলাম, কিন্তু এই সরকার সেই আশাকে মর্যাদা দিতে পারেননি। ঘোষণাটুকু হয়ে গেলে যেটি হয়, পরবর্তীতে যারাই আসুক না কেন বাস্তবায়ন করা তাদের দায়িত্বের মধ্যেই পড়বে। এবং আমরা আশাও করি যে যারাই নির্বাচিত হয়ে আসুক না কেন তারা তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে সবচেয়ে বেশি মনোযোগ দেবে। এদিকে প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি তিস্তা তীরে থাকা 12টি সংসদীয় আসনের প্রার্থীদের। বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো জানায় ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে মহাপরিকল্পনার বাস্তবায়ন। 2 কোটি মানুষের জীবন মরণ নিয়ে তিস্তা নদী, মরণ ফান,
সেটাকে আমরা যদি নির্বাচিত হই, আমাদের পার্টির চেয়ারম্যান ইতিমধ্যে আমাদের সঙ্গে একীভূত হয়েছেন। উনি মত প্রকাশ করেছেন যে তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার ভিত্তিতে এটা বাস্তবায়ন করা হবে। যে দলেই ক্ষমতায় আসুক, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দ্রুতই কার্যকর হবে, এমনটাই চাওয়া তিস্তা পাড়ের মানুষের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 235, মৌলভীবাজার 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি। আমরা এখন রয়েছি মৌলভীবাজার 1 সংসদীয় আসনে। আমাদের সাথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে। প্রথমে একটু জানতে চাইব, পর্যটন, প্রাকৃতিক সম্পদ, হাওর বাওর সবকিছু মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাচুর্যে ভরা আপনার এই সংসদীয় আসন। মানুষের চাওয়াটা কি আসলে আপনাদের কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে মৌলভীবাজার জেলাটা সরকারের স্বীকৃত একটা পর্যটন এরিয়া। এখানে বৃহত্তর একটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হাকালুকের হাওর রয়েছে এবং পর্যটনের জন্য একটা অনেক ভালো নির্ধারিত জায়গা। আমরা মানুষের প্রত্যাশা যে এই এলাকায় যদি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, তাহলে পর্যটনকে নিয়ে বিশাল আকারে একটি কার্যক্রম হাতে নেওয়ার জন্য, এবং আমরা মনে করি পর্যটন শিল্পকে বিকশিত করার জন্য মৌলভীবাজার স্থান বাংলাদেশের মধ্যে একটি অন্যতম জায়গা। এখানে আমরা পর্যটন নিয়ে কাজ করার নিজস্ব আমাদের পরিকল্পনা রয়েছে। এখন এই এলাকার প্রকৃতি এবং হাকালুকে হাওরকে নিয়ে পর্যটন শিল্পকে যদি বিকশিত করা যায়, তাহলে আমরা মনে করি বাংলাদেশের একটা অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে আমাদের এই এলাকা পরিগণিত হবে। আমরা এটা নিয়ে কাজ করব, এই প্রত্যাশা আমাদের আছে। একটু জানতে চাইব, ভোটের মাঠের অবস্থা কি? এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশটা কেমন মনে হচ্ছে? অন্যান্য প্রার্থীও তো আছেন, প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিপক্ষই যাই বলে না কেন, সবকিছু মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে এবং মাঠের অবস্থাটা কি আপনাদের? আমরা আসলে বিগত 2018 সালে একটা নির্বাচন হয়েছিল, আপনারা জানেন। শত প্রতিকূলতার মাঝেও আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করার পরে মাত্র 2টা ঘন্টা মানুষে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল। তারপরে আমরা প্রায় 80,000-এর মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোট পেয়েছিল। তার পরবর্তী থেকে আমরা শত কষ্ট হলেও আমরা কখনো মাঠ ছাড়ি নাই, বিদায় জনগণের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক রয়েছিল। তাই এই নির্বাচনে আমাদের এই গত 5 বছরের কষ্ট এবং আমাদের উপরে যে নিপীড়ন নির্বাচন হয়েছিল, এগুলার কারণে আমরা মানুষের পাশে ছিলাম, বিদায় মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আশ্বাস দিচ্ছে। আমরা মনে করছি যে প্রতিযোগিতা তো একটা থাকবেই এই নির্বাচনে, প্রার্থী যে দলই থাকুক না কেন, কিন্তু মানুষ আমাদেরকে ভালো পাচ্ছে এবং ভালোবাসছে। এই নির্বাচনে তার প্রমাণ একটা ভালো পরিসরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ম্যান্ডেট দেওয়ার জন্য মানুষ প্রস্তুত নিয়ে আছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। ইনশাআল্লাহ আমরা এই আসনে ভালো একটা রেজাল্ট করতে পারবো বলে আমরা আশাবাদী। এই আসনে বেশ কিছু চা বাগান রয়েছে, চা শ্রমিক রয়েছে, কিংবা এ ধরনের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী রয়েছে, তাদের জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা আসলে আমি নিজেও একটা চা শিল্পের সাথে জড়িত, আমার নিজস্ব চা বাগান আছে। আমি চা বাগানের শ্রমিকদেরকে নিয়ে অনেক দিন থেকে কাজ করতেছি। আপনারা জানেন যে এই শ্রমিকরা তাদের মজুরির বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের একটা আন্দোলন করে আসছিল। আমরা চাই, আমি বিভিন্ন জায়গায় এখন যে যাচ্ছি, আমি প্রত্যেকটা শ্রমিকের সাথে, বাগানের প্রত্যেকটা শ্রমিকদের সাথে আমি আলাদা আলাদা মিটিং করতেছি এবং আমি বলতেছি যে এই সমস্যাটা চিরতরে নিরসন করতে হলে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে যদি আমরা আন্দোলন করি এবং সরকারের কাছে যদি এই দাবিগুলো আমরা উত্থাপন করতে পারি, তাহলে এটার একটা চিরস্থায়ী সমাধান হবে। এবং এই জিনিসগুলো শ্রমিকরা খুব ভালোভাবে আমল নিয়েছে এবং আমি একজন চা বাগানের মালিক এবং তাদের দুর্দশাগুলা বোঝার জন্য যে আমি একজন তাদের নিজের মানুষ হিসাবে কাজ করব, এই বিষয়টা তাদের বিবেচনায় এসেছে বলে নির্বাচনেও তারা আমাদেরকে একদম কঠোরভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে সহায়তা করবে বলে এই ধরনের একটা সিদ্ধান্ত তারা পৌঁছেছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা রয়েছি মৌলভীবাজার 1 আসনে। আমাদের সাথে এতক্ষণ কথা বলেছেন বিএনপি মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ। আমরা পরবর্তীতে
আমরা চেষ্টা করব এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা মুখপাত্রের সাথে কথা বলার। সে পর্যন্ত ডিবিসি নিউজের সাথেই থাকুন, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন। রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড় সহ 8 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে এসব এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে চলা মৃদু শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে খুব কম বের হচ্ছেন তারা। এদিকে টানা 8 দিন শৈত্যপ্রবাহের পর আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে শীতে স্থবির স্বাভাবিক জীবনযাপন। হিমেল বাতাসে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষ। শীতের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। শীতজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বেড়েছে। কিছু দেখা যায় না। গত কয়েকদিন থেকে কুয়াশা, প্রচন্ড ঠান্ডা, থাকা যাচ্ছে না। দূর থেকে মনে হচ্ছে গাড়ি ঘোড়া যদি আসতেছে তাও বোঝা যাচ্ছে না। আজকে প্রচন্ড কুয়াশা। 7 দশকের সঙ্গীত সাধনার ইতি টেনে চিরবিদায় নিলেন 71-এর কণ্ঠসৈনিক বীর মুক্তিযোদ্ধা মলয় কুমার গাঙ্গুলী। সোমবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তার মরদেহ রাখা আছে। মলয় কুমার গাঙ্গুলীর একমাত্র মেয়ে অস্ট্রেলিয়া থেকে এলে শেষ কৃত্য নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে পরিবার। নেত্রকোনার কেন্দুয়ায় জন্ম নেয়া মলয় কুমার 1971 সালের উত্তাল দিনগুলোতে কণ্ঠকে অস্ত্র বানিয়ে যুদ্ধ করেছিলেন। ইরানের সামরিক হামলার কথা গুরুত্ব দিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে যুদ্ধ না চাইলেও ইরান প্রস্তুত, খোলা আছে আলোচনার পথও। মানবাধিকার সংগঠনগুলো বলছে ইরানে বিক্ষোভ সহিংসতায় প্রাণহানি ছাড়িয়েছে 600। 16তম দিনে গড়িয়েছে ইরানে সরকার বিরোধী আন্দোলন, বেড়েছে সহিংসতা আর প্রাণহানি। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 6 শতাধিক নিহতের সংখ্যা জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। গ্রেপ্তার 10,500-এর বেশি বিক্ষোভকারী। তবে নিহতের সঠিক সংখ্যা প্রকাশ না করলেও তেহরান বলছে সহিংসতায় নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর 109 সদস্য। এদিকে বিক্ষোভ শুরুর পর থেকেই তেহরানকে একের পর এক হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটির উপর চাপ বাড়াতে তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এসব দেশ হল চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও ভারত। হোয়াইট হাউস জানিয়েছে ইরান পরিস্থিতি মোকাবেলায় বিমান হামলার বিষয়টি বিবেচনায় রেখেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় শক্তি হলো তিনি সব সময় সব বিকল্প খোলা রাখেন, আর বিমান হামলা সেই বহু বিকল্পেরই একটি। আর তেহরান বলছে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা প্রমাণ করতে চাইলে প্রস্তুত ইরানও, তবে আলোচনার দরজাও খোলা। ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্র যুদ্ধ চাইলে সম্পূর্ণ প্রস্তুত ইরানও। সরকারকে সমর্থন জানিয়ে সোমবারের বিক্ষোভ সফল হয়েছে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ফিলিপিন্সে বর্জ্যের স্তূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনাও ক্ষীণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গেল সপ্তাহে বিনালীয় প্রদেশের সেবু শহরে আবর্জনার স্তূপ ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় অন্তত 100 কর্মী পরিচ্ছন্নতার কাজ করছিলেন। সে সময় হঠাৎ ভাগাড়টি ধসে পড়ে। জীবিত উদ্ধার করা হয় অন্তত 12 জনকে। এখনও নিখোঁজ অন্তত 20 জন। বর্জ্যস্তূপের নিচে চাপা পড়ে থাকাদের উদ্ধারে অভিযান চলছে। নিখোঁজ স্বজনদের সন্ধানে ভিড় করছেন অনেকে। গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্সের উদ্যোগে গুলশানের একটি হোটেলে উচ্চ পর্যায়ের ক্লোজড ডোর পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি টেকসই উন্নয়ন ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সুপরিকল্পিত নীতির উপর জোর দেন। সম্মেলনের সভাপতি মাহিদুর রহমান জানান, এটি কোনো রাজনৈতিক প্রচারণার মঞ্চ নয়, বরং দায়িত্বশীল ও গঠনমূলক আলোচনার প্ল্যাটফর্ম। সেমিনারে প্যানেল আলোচনায় অ্যামাজন ইকোনমি, কর্মসংস্থান এবং গ্লোবাল আউটসোর্সিং নিয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি আপনারা এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাদের উপস্থিতি আমাদেরকে সম্মানিত করেছে। আপনারা সম্মানিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি,
আর এই সম্মানটাই করা হয়েছে আপনাদের জন্য। প্রত্যেকটা সেক্টরকেই রিবিল্ড করতে হবে, আবার পুনর্বিন্যাস করে পুনরায় ভাবে গড়ে তুলতে হবে। এবং সেটার জন্য যদি গড়ে তুলতে হয় তাহলে একটা দেশপ্রেমিক শক্তি দরকার, যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, যারা অন্তত দুর্নীতিকে না বলবে, যারা সন্ত্রাসকে না বলবে, যারা আইনকে যারা অবজ্ঞা করে তাকে না বলবে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।